হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি উপন্যাসের 2 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, কথা না বলে আমরা গল্প শুরু করি। আদিল দরজায় কড়া নেড়ে বলল, মে আই কাম ইন স্যার। 2 সেকেন্ডের মাথায় রুমের ভিতর থেকে একটা গম্ভীর শব্দের কণ্ঠ ভেসে আসলো, কামিং। আদিল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। সামনের দিকে তাকাতেই সে হাঁ করে দাঁড়িয়ে যায় নিজ জায়গার উপরে। এই প্রথমবার আদিল 25 বছরের যুবক হয়েও কারো উপরে ক্রাশ খাইল। তাও ক্রাশটা মেয়ের উপরে হইলে মানা যাইতো, কিন্তু সে তো কোনো মেয়ের উপর না, বরং একটি ছেলে হয়ে আরেকটি ছেলের উপরে ক্রাশ খাইল। কথাটা হাস্যকর শুনতে হলেও আদিলের কাছে এটা স্বাভাবিক, কারণ আজান তালুকদার তার তীপ পুরুষটাই এমন। এই যে আদিলের সামনে খালি ঘটনায় এক হাত দিয়ে মাথার চুলগুলো তোয়ালে দ্বারা মুছতে মুছতে মাথার পিছনে ঘুরিয়ে একটা প্রশ্নবোধক চাউনি নিয়ে ভ্রু কুচকে আদিলের দিকে তাকালো ব্রাক ট্রাউজার পরিহিত পুরুষটা। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো কেমন যেন সৌন্দর্য কয়েক গুণ বেড়ে দিয়েছে। এমন না আদিল আজকে প্রথম তার স্যারকে দেখেছে। হ্যাঁ দেখেছে, তবে কোট টাই পরিহিত পরিপূর্ণ সাজানো গোছানো তারতিবকে দেখেছে। তারতিব মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। দরজায় করাঘাতের শব্দে দরজার দিকে তাকালো তারতিব। আদিলকে দরজার সামনে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে তারতিব মুখের প্রশ্নবোধক চাউনি নিয়ে সাদা একটি টি শার্ট জোড়াতে জোড়াতে ইশারা করে বলে লাগলো, হোয়াট, কি হয়েছে? হঠাৎ করে তারতিবের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে থতমত খেলো আদিল আর বলতে লাগলো, সো সরি স্যার। ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ শোনা গেল। আনাস বলে উঠল, আমাকে শুনতে পাচ্ছিস আদিল? কথা বলছিস না কেন? আদিল বলল, হ্যাঁ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। কথা বলেই নিজের হাতে রাখা ফোনটি তারতিবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, স্যার আপনার ফোন। আনাস ভাই ফোনের ওপাশে রয়েছে। আপনাকে লাইনে না পাওয়ায় আমাকে ফোন দিয়ে বলল আপনার কাছে যেন ফোনটি পৌঁছে দেওয়ার জন্য। তারতিব আদিলের দিকে একবার আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরে ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। তারতিব বলল, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সালামের উত্তর পেতেই আনাস আবার বলে উঠল, ভাইয়া এভরিথিং ফাইন, সব কিছু কি ঠিক আছে? তারতিব বলল, ইয়া। আনাস বলল, ডিনার করেছো? তারতিব বলল, নো, এভরিথিং অলস। আর কিছু বলবি? আনাস বলল, নো। তারতিব তার প্রতি উত্তরে বলল, ওকে, আল্লাহ হাফেজ, রাখি তাহলে এখন। ফোনটা কেটে দিল তারতিব। আদিলের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলতে লাগলো, মিটিং কয়টায়? আদিলের ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, জি স্যার, দুপুর 2টা নাগাদ। তারতিব বলল, ওকে ঠিক আছে। তারতিব বেডের সাইড থেকে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে ল্যাপটপে মনোযোগী হলো। আদিল বুঝতে পারছে না ওর এখন যাওয়া উচিত নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। স্যার তো কিছুই বলছে না। আদিলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তারতিব ল্যাপটপে চোখ রেখে আবার বলে উঠল, এনি প্রবলেম? আদিল মাথা নাড়িয়ে বলল, নো স্যার, কোনো প্রবলেম নেই। তারতিব বলতে লাগলো, তাহলে আসতে পারো। আদিল বলল, জি স্যার। কথাটা বলার সঙ্গে সঙ্গে আদিল রুম থেকে বের হয়ে বড় একটি নিঃশ্বাস নিল। মাথাটা উপর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, তোমার এই বান্দা এমন কেন? এই বেড়ার মুখ থেকে কি তার কথার ভাগ তার ভবিষ্যৎ বইয়ের জন্য বাণী করে রেখেছ? তুমি তো তোমার এই বান্দার পুরো বন্ধু মহলেই বলছো যে হাসি ঠাট্টায় মেজে থাকতো, কিন্তু এরকম কঠিন বান্দা হলো কেমনে? কথাগুলো বিড়বিড় করতে করতে আফসোসের সহিত বড় করে নিঃশ্বাস ফেলে নিজের রুমে হাঁটা ধরল আদিল। ওপাশে আনাস আল্লাহ হাফেজ বলতেই টুট টুট শব্দে ফোনটা কেটে গেল। আনাস ফোন থেকে চোখ তুলে বড় আব্বু এবং বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাইয়া ঠিকঠাকভাবে পৌঁছেছে, টেনশন করো না বড় আব্বু, আমি আবার পরে আদিলের সঙ্গে কথা বলে নিবনে। আনাস তালুকদার ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল, এখন এতটা পর জার্নি করে হয়তো বা টায়ার্ড ফিল হইতেছে তার। চল এখন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। তারপর আদনান তালুকদার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আহাদ, গাড়ি পার্কিং থেকে বের কর। কথাটা বলেই আদনান তালুকদার আনাসের কেবিন থেকে বের হয়ে গেল। আহাদ তালুকদার ঠিক আছে ভাই বলে নিজের ছেলের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাড়িতে যাবে না এখন? আনাস বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়িতে যাইতে একটু লেট হবে বাবা, আশিক হাবিব ওদের সঙ্গে একটু দেখা করব, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, আপনি বড় আব্বুকে নিয়ে সাবধানে বাড়িতে যান। আহাদ তালুকদার অফিস রুম থেকে বের হতে হতে আনাসের উদ্দেশ্যে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা কইর। কথাটা বলেই তিনি চলে গেলেন। আর আনাস বলল, হ্যাঁ বাবা বলি ডয়ের থেকে বাইকের চাবিটা নিয়ে সেও তার নিজ গন্তব্যে রওনা হলো। আনাসের বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আনাস নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে খোলা বুকে ঝুলিয়ে রাখলো। বাইক থেকে নেমে বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল
আনাস রেস্তোরাঁর ভিতরে ঢুকতেই চারদিকে চোখ এড়াতে লাগলো। সে দেখলো এক কোণার দিকে হাবিব টেবিলে বসে এক কাপ কফি সামনে নিয়ে নিজের ফোনে ঘাটাঘাটি করতেছে। আর আশিক সে তো টেবিলের উপরে বসে পা দুটো ঝুলিয়ে ফোনে কথা বলতে ব্যস্ত। আনাস ওদের দিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে শরীরটা চেয়ারের সাথে এলিয়ে দিয়ে বলতে লাগলো, একটা কফি অর্ডার দে ভাই, খুব টায়ার্ড লাগতেছে। আশিক ফোনে কথা বলতে বলতে একবার আনাসের দিকে আট চোখে তাকিয়ে আবার ফোনে কথা বলায় মগ্ন হয়ে গেল। আর হাবিব ফোন থেকে চোখ তুলে আনাসের দিকে একবার তাকালো। মুখ ঘুরিয়ে আনাসের দিকে তাকিয়ে মুখে একটু বিরক্তির ভাব ফুটিয়ে তুলে হাবিব বলতে লাগলো, কতক্ষণ থেকে ওয়েট করতেছি তোর জন্য? তোর আসার কথা ছিল 9:30টায়, আর এখন দেখ প্রায় 10:30 বাজে। আমি এই কফিটা শেষ করে এখন বের হয়ে যেতাম। আনাস চেয়ারে গা এলিয়ে দিয়ে অবস্থাতেই বলে উঠল, আরে তারতিব ভাই দেশে নাই, তার উপরে আজকে আবার অফিসের কাজে একটু চাপ ছিল, খুব টায়ার্ড লাগতেছে রে দোস্ত। হাবিব আনাসের দিকে তাকিয়ে আছে। সেই সময় ওয়েটার কফি নিয়ে গেল। আনাস সোজা হয়ে বসতে বসতে বলে উঠল, কফিটা শেষ করেই আবার বাড়িতে ফিরবো। আনাসের কথা শুনে আশিক ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতে রাখতে বলে উঠল, হাসলেই তো মাত্র, এসে বাড়িতে যাওয়া নিয়ে তাড়াহুড়া করছিস? তোর তো আর বাড়িতে বউ নেই, তাহলে এত তাড়া কেন বাড়িতে যাওয়ার জন্য বলতো তুই? আশিকের কথায় চোখ মুখ কুচকে আনাস আবার বলতে লাগলো, তোর কাছ থেকে আর কি আশা করবো বলতো? তোর মাথায় তো সারাদিন এর বউ ওর বউ এই মেয়ে ওই মেয়ে লেগেই থাকে শালা। বাড়িতে শুধু কি বউ থাকলেই তাড়াতাড়ি ফিরতে হবে নাকি? বউ ছাড়াও তো মা বাবা ভাই বোন আরও অনেক কিছু থাকে, তাই না? তাদের জন্য তো ফিরতে হয়, তাই না? আনাসের কথা শেষ করে আশিক আবার বলতে লাগলো, হ্যাঁ অনেকেই আছে তো, কিন্তু সেগুলো তো তোর চোখে পড়ে না। এই যে একটা মেয়ে তোকে চোখে হারায়, সেটা তো তুই দেখেও দেখিস না। আমার এরকম একটা কিউট কাজিন থাকে, কবে যে পটিয়ে নিতাম। হায় মেয়েটা কত কিউট রে। কথাটা বলতে বলতে আশিক ওর দুই গালে হাত রাখলো। আনাস আশিকের দিকে রাগী লুক নিয়ে তাকালো আর বলতে লাগলো, জাস্ট সেট আপ ইডিয়েট, মুখ বন্ধ রাখ, নয়তো তোর ওই মুখ দিয়ে ইরা নাম উচ্চারণ হইলে তোর মুখের জায়গায় মুখ থাকবে না বলে দিলাম। আশিক আনাসের কথায় মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং দেখে বাঁচি না, মেয়েটারে ভালোবাসে স্বীকার করতে চাস না, আবার তার নাম অন্যকে উচ্চারণ করতেও পারবে না। এটা আবার একটু বেশি নাটক হয়ে গেল না মিস্টার আনাস তালুকদার? আনাস কিছু বলতে যাবে ঠিক তখনই হাবিব আবার বলে উঠল, চুপ করবি তোরা? সেই কখন থেকে একের পর এক বাজে বকেই যাচ্ছিস তোরা দুইজন। এই আনাস, তারতিব ভাই কবে দেশে আসবে রে? আনাস বলল, জানি না, মেবি 4-5 দিন তো কমপক্ষে লাগবেই ওদিকে সামলাতে সব কিছু। চল আজকে ওঠা যাক তাহলে। কথাটা বলেই আনাস চেয়ার থেকে উঠে পড়ল। হাবিব আনাসের দিকে তাকিয়ে বলতে লাগলো, মাত্রই তো আসলি, এখনই চলে যাবি আবার? অন্তত পক্ষে কপিটা শেষ কর। আনাস হাবিবের দিকে তাকিয়ে বলতে লাগলো, নো, অন্য একদিন, আজকে খুব টায়ার্ড লাগতেছে রে ভাই। কথাটা বলেই আনাস আবার আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, চল শালা, তোর জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল, উঠলাম তাহলে আজকে। আশিক আনাসের কথায় বলে উঠল, সেম টু, শালা মুডের খালাম্মা করে দিলি, বাড়িতে গিয়ে মুড ফিরিয়ে আনতে হবে। কথা বলেই আশিক একটা দুষ্টু হাসি দিল। সঙ্গে সঙ্গে আনাস আশিকের বুকে একটা ঘুষি দিয়ে বলে উঠল, শালা তুই আর ভালো হলি না, তোর মুড সুইং মানেই তো মেয়েদের সাথে ফ্লার্টিং করা। কথা বলেই 3 বন্ধু একসঙ্গে হেসে উঠল। আল্লাহ হাফেজ বলে চলল তারা। বলেই যে যার মতো বিদায় নিয়ে যে যার গন্তব্যে চলে গেল। তালুকদারের বাড়ির বড়রা যে যার ঘরে আছে, আর ছোট বিচ্ছুগুলো ছাদে নিজেদের মতো করে আড্ডা দিতে ব্যস্ত। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরেও তাদের আড্ডা জমে ক্ষীর হবেই না কেন? যেখানে রশ্মি রাত সেখানে শুধু ক্ষীর কেন, জমে একাধিকবার পায়েস হয়ে যাবে। যাক, এখন এইসব না বলে মূল কথায় ফিরে আসা যাক তাহলে। কি ভাবছেন তো আরাত রশ্মি রাত এত রাতে এক ছাদে কিভাবে? চলেন তাহলে ওদের পরিচয় দেওয়া যাক। রশ্মি রাত বেস্ট ফ্রেন্ড, পাশাপাশি ওদের আরেকটা পরিচয় রয়েছে। বলতে গেলে ওই পরিচয় ক্ষেত্রেই ওরা ফ্রেন্ডশিপ শুরু হয়, রক্তের সম্পর্ক না ওদের। তারপরও রক্তের সম্পর্ক থেকে কিছু দিক দিয়ে কম নয়। রশ্মি রাত দুইজনের প্রতিবেশী। রশ্মির ফ্যামিলি বলতে শুধু রশ্মি, আলভি আর ওর আব্বু আম্মু। তবে রশ্মির আব্বু বেশিরভাগ সময় কাজের সূত্রে দেশের বাইরে থাকে। এই 4 জন মিলে এই তালুকদার বাড়ির ছাদের উপর আড্ডা দিচ্ছে। এই ছাদটাও এমন, আরাতদের ছাদ থেকে রশ্মিদের সাথে এক লাফ দিয়ে যাওয়া যায়, আবার আসাও যায়। ওরা ছোটবেলার থেকে এটাই দেখে আসছে আর এটাই মেনে চলছে। আর ওরা এটাও দেখে আসছে যে ওদের পরিবার কতটা মজবুত সম্পর্ক, সেই সম্পর্ক ঘিরেই ওরা আর ওদের বন্ধুত্ব সেই সম্পর্ক ঘিরেই হয়েছে। রশ্মি রাত ছাদের মেঝেতে পা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে
আর আরাত রশ্মির পায়ের উপর মাথা দিয়ে ছাদের মেঝেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। আহিন আলহি ওরা দুইজন আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। কে কতবার হিসাব করতে পারে এটা নিয়ে দুইজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। হঠাৎ আরাত রশ্মির পা থেকে মাথা উঠিয়ে সোজা উঠে বসে পড়লো আর বলতে লাগলো, ভূতের গল্প শুনবি তোরা? কথাটা বলেই আলভি আহিন দুইজন আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, বলো বলো আপু, আমরা শুনবো। আর আলভি আরাতের দিকে একটু এগিয়ে গিয়ে বলে উঠল, মায়াবতী, আমাকে তোমার পাশে রাখো কেমন, নয়তো তুমি তো ভয় পাবে আবার। আরাত মুখটা বাকিয়ে আবার বলতে লাগলো, আইসে আমার সাহসী রাজ্যের রাজা, সর দূরে চাপ, একদম আমার সঙ্গে নিজেকে ঝাপটিয়ে নেওয়ার চেষ্টা করবি না। সত্যি বললেই তো হয়, নিজে ভয় পাবি এই জন্য আমার সঙ্গে চিপকাতে চাস? ভিতুর আন্ডা একটা, সর সর আমার দূর কাছ থেকে সর। কথা বলেই আলবিকে হাতের ইশারায় দূরে সরাতে বলল আরাত। আরাতের কথায় রশ্মি এবার ফিক করে হেসে দিল আর আহিন বলে উঠল, প্লিজ আপু, তুমি গল্প শুরু করো তো, আলবিকে আমার সঙ্গে রাখবো। তুমি এই ভিতুর আন্ডাকে নিয়ে কথা বললে সময় নষ্ট করো না। কথাটা বলেই আহিন রশ্মির দিকে একটু চেপে বসলো, আলবিকে ওর বাঁ পাশে জায়গা করে দিল। তখন আবার আহিন বলতে লাগলো, এই আলবি, আমার পাশে বসতো দোস্ত, তাহলে আর ভয় পাবি না, বুঝছস? আহিনের কাছ থেকে রশ্মি নিজে ভুরু গুচকে বলে উঠল, বাবা, আজকে নিজেকে খুব সাহসী প্রমাণ করছে রে আহিন, তোর মতলবটা কি বলতো এবার? রশ্মির কথা আরাত একটু মুখ বাঁকিয়ে হাসি দিয়ে বলতে লাগলো রশ্মির কথার উত্তরে, হ, দেখছিস না তোর সঙ্গে কিভাবে চিপকাইতেছে। আলবি ওর পাশে বসলে ও দুইজনের মাঝখানে হবে, এই জন্য বিশ্বর সাহসের ভান্ডার উপস্থিত হয়েছে, বোঝস না তুই এটা? আইন এবার একটু ভাব নিয়ে বলতে লাগলো, দেখো আপু, সব জায়গায় সঠিক সময় সব সত্যি কথা বলবে না। নাও এবার শুরু করো তো, অনেক লেট হয়ে যাচ্ছে, আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। বলেই আহিন নিজের পাশে আলবিকে টান দিয়ে বসিয়ে নিল। আলবি আহিনকে মুখ বাঁকিয়ে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ মায়াবতী, তুমি শুরু করো। আরাত তিনজনের মুখের দিকে তাকালো, একটু ভাবুক হয়ে বলে উঠল, ভূতের গল্প বলবো? তা ঠিক আছে, ভূত বলতে আসলে কি কিছু আছে নাকি এই দুনিয়াতে? আহিন আলভি একসঙ্গে দুইজনের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, মানে? আরাত যেন এবার ভণ্ডামি করার সুযোগ পেয়ে গেল, মুখে সিরিয়াস একটা ভাব নিয়ে বলে উঠল, শোন তাহলে, তোরা নিশ্চয়ই ভূতের মুভি দেখেছিস। আলবি আহিন একসঙ্গে মাথা নাড়িয়ে বুঝালো, দেখেছি। আর রশ্মি আরাতের দিকে বিরক্তির চোখে তাকিয়ে রইল, এটা দেখার জন্য যে আরাতের ভণ্ডামির লিমিট কয় ধাপ চূড়ান্ত পর্যায়ে গিয়ে যাইতে পারে। আরাত এবার একটু ভাবুক হয়ে বলতে লাগলো, এই মুভিগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না, জানিস তো? এই যে দেখ, নায়ক নায়িকা মিলে কয়েকজন বন্ধুদেরকে নিয়ে ভূতের বাড়িতে ঘুরতে যাবে, ওরা আর ঘুরতে যাওয়ার কোনো জায়গায় খুঁজে পেল না, যাবে তো এক ভাঙ্গাচুরা বাড়িতে, যেখানে 50 সাল আগেই তালাবদ্ধ হয়ে গিয়েছে। আর সেই বাড়ির সামনে যাইতেই ওদের পিছন থেকে এমনভাবে কোথার থেকে একটা পাগল টাইপের দারোয়ান চাচা বের হয়ে আসবে, আর ওরা তো ভয় পাবেই, সঙ্গে আমাদের জানটা বের করার ব্যবস্থা করে ছাড়বে ওরা। তারপর দারোয়ান চাচা বের হয়ে সবাইকে বলবে, ঘোর বিপদ, যাস না কেউ, মরবি তোরা, সব কয়টা মরবি। বলতে বলতে আবার ওখান থেকে লোকটা কোথাও যেন চলে যাবে। এটা দেখে সব বন্ধুরা একসঙ্গে হেসে উঠবে, লোকটাকে পাগল বলে বাড়ির ভিতরে ঢুকে যাবে। এখন আমার কথা হইল, এই বাড়িতে যদি ভূত থেকেই থাকে, তাহলে দারোয়ান চাচা এত বছর ধরে বাড়িটা দেখাশোনা করছে, তাকে ভূতের কি চোখে পড়ে না? আহিন আলবি ভাবুক হয়ে বলে উঠল, তাই তো, বিষয়টা তো চিন্তার। আরাত ওদের উৎসাহ পেয়ে আবার বলতে শুরু করলো, দেখ, তারপর বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর ফিল হবে। তো আমার কথা হইল, যখন তোরা বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছিস, তাহলে আলাদা আলাদা ঘরে থাকছিস কেন তোরা? আরাতের কথায় আহিন আলবি মুখটা বাঁকিয়ে বলে উঠল, তাই তো। আরাত ওদের মুখে একবার তাকিয়ে দেখে নিল, আবার বলতে শুরু করলো, তারপরে দেখ, নায়িকা যেই ঘরে থাকবে, এটা কোনো সাধারণ ঘর নয় লা, এটা হলো ভূতের ঘর। নায়িকা বিছানা থেকে জানালার দিকে তাকাইবে, দেখতে পাবে কেউ একজন বাইরের দিকে একা একা হাঁটছে। এটা দেখে নায়িকা আবার পাকনামি করে মোমবাতি জ্বালিয়ে সঙ্গে সঙ্গে ভূতের পিছন পিছন হাঁটতে ধরবে, আর ভয়ে ভয়ে বলবে, কে কে ওখানে, কে কথা বলছো না কেন? আরে মাইয়া, এটা ভূত। এখন কি ভূত এসে তোকে বলবে, এই যে ম্যাডাম, মাই নেম ইজ চুড়াইল। আজব পাবলিক তো, কোথা থেকে আসবে এইসব? আরাত এবার একটু বিরক্তির নিঃশ্বাস ছেলে এই কথাগুলো বলল। আহিন এবার বলে উঠল, হ্যাঁ আপু, দেখছো তো, তারপর মেয়েটার ডাকে যখন ভূত সাড়া দিবে না, তখন মেয়েটা লাফ দিয়ে চিৎকার করতে বলতে শুরু করবে, ভূত ভূত ভূত। শালি তুই যখন জানিস এটা ভূত,
তাহলে ভূতের পিছন পিছন আসনি কোন দুঃখে, তাই না আপু? আরাত এবার আহিনের কথায় দু হাত শব্দ করে তালি দিয়ে আরো ভালো করে বসে হাতের আঙ্গুল উপরের দিকে তুলে বলে উঠল, সেটাই তো। তারপর সব ছেলেরা এসে বলবে কি হয়েছে মধুর মা, চিল্লাচ্ছিস কেন? আরে ভাই, হেতি তো ভূত ভূত করতেছে। তারপর শুনতে পাচ্ছিস না এই বেডির কি হয়েছে? তারপর আবার নায়িকা তার হাতের ইশারা করে বলবে ভূত ভূত। এটা শুনে আবার সবাই হাসাহাসি করবে নায়িকাকে নিয়ে, আর বলবে তুই ভুল দেখছিস রে মধুর মা, এটা হয়তো বা কোনো বিড়াল ঠিলার কিছু একটা হবে। কথাটা বলেই হাসতে হাসতে আলাদা ঘরে যে যার মতো চলে যাবে। কেন ভাই, তোরা এক ঘরে থাকলে সমস্যা কি? তোরা আসছিস ঘুরতে, তোরা সবগুলো এক রুমে থাকবি, তাই না? রাত কয়টা বাজে এটা কি জানতে পারি? আরাতের কথার মধ্যে হঠাৎ ছাদের দরজা থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। চারজন একই সঙ্গে মাথা ঘুরিয়ে সিঁড়ির দরজার দিকে তাকাতেই দেখতে পেল আনাস ছাদের দরজার সঙ্গে হেলান দিকে বুকের সঙ্গে হাত ভাঁজ করে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে। তখনই আরাত আবার বলল, আমাদের সঙ্গে ফোন নেই ভাইয়া, ঘরে রেখে এসেছি। আরাত কথা বলেই একটু ভাবুক হয়ে আবার বলতে শুরু করলো, শুধুমাত্র রাত কয়টা বাজে এটা জানার জন্য তুমি ছাদে আসছো, তাই না? কথাটা বলেই আরাত বসা থেকে উঠল। আনাসের কাছে গিয়ে হাতের ইশারা করে বলল, আরে ভাইয়া, তোমার হাতেই তো ফোন দেখতেছি। তোমার কত ভুলো মন দেখো, নিজের কাছে ফোন রেখে শুধুমাত্র কয়টা বাজে এটা জানার জন্য কষ্ট করে তুমি পায়ে হেঁটে ছাদে আসলে। হায় রে! আরাতের কথায় আহিন আলবি শব্দ করে হেসে দিল। ওরা বসা থেকে উঠে দাঁড়িয়ে আরাতের পাশে। আনাস দরজার সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এত রাতে ছাদে কি করিস তোরা? আনাসের কথায় আলবি বলে উঠল, এত রাত কই পাইলা ভাইয়া, সবে তো মাত্র 9টা বাজে। এবার আনাস আলভির দিকে রাগের লুক নিয়ে মাথা দিয়ে ইশারা করে আলভিকে নিজের কাছে ডেকে বলল, সবে মাত্র 9টা বাজে তাই না? আয় আমার কাছে আয়, আমি দেখাই তোরে কয়টা বাজে। আনাস এবার বলতে দেরি, আলবি পিছাতে দেরি হয় না। আলবি নিজের পেটে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিমাতে বলতে লাগলো, ও ভাইয়া, আমার তো খুব জুলুম হইতেছে, তুমি আসতেই আমার খেয়াল হইল। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আমি গেলাম, আবার কালকে দেখা হবে। কথাটা বলেই আলবি এই ছাদ থেকে এক লাফ দিয়ে ওদের ছাদে দৌড়ে চলে গেল। আনাস আলবির যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে এবার বাকি তিনজনের দিকে তাকালো। রশ্মিরাত মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আল্লাহ হাফিজ ভাইয়া বলে রশ্মিরাত ছাদ থেকে চলে গেল, আর আরাত দরজা দিয়ে নিচে নেমে গেল। আহিন আনাসকে দেখে নিজের মুখটা একটু বড়দের মতো করে বলে উঠল, আল্লাহ হাফিজ ভাইয়া। আসলে হয়েছে কি ভাইয়া, তোমার সঙ্গে আমরা জমিয়েই আড্ডা দিতাম, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, জন্য তোমাকে সময় দিতে পারলাম না। সরি, মন খারাপ করো না কেমন? জানোই তো রাত জাগা ভালো ছেলেদের কাজ না। আনাস আহিনের দিকে তাকাতেই আহিন কথাটা বলে সিঁড়ির দিকে দৌড়ালো। আনাস সেদিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, ফাজলের দল একটা। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর আমাদের সিরজান স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে ভিডিও প্রতিদিন 8টার সময় আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের উৎসাহিত পেলে প্রতিদিন ভিডিও আপলোড করব। আর যদি আপনাদের তেমন একটি উৎসাহিত না পাই তাহলেও প্রতিদিন ভিডিও আপলোড করব।